মুভির শুরুতেই আমরা দেখতে পাই সিয়ন নামের এক ভয়ঙ্কর লেভেলের ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে। তার জীবনে একটাই ফোকাস, আর তা হলো শুধু পড়াশোনা। আর এর কারণেই তার কোনো বন্ধু নেই। অন্যদিকে রয়েছে তার ক্লাসমেট ইয়ংবিন। সেও পড়াশোনায় বেশ ভালো, কিন্তু তার সোশ্যাল লাইফ অনেক বেশি অ্যাক্টিভ। বন্ধুদের আনাগোনা, পার্টি আর মাস্তিতে তার দিন কাটে। তবে পড়াশোনায় সে কোনোভাবেই সিয়নের ধারে কাছেও ঘেঁষতে পারবে না। এই ইয়ংবিন কিন্তু স্কুলের একটি পরিচিত বুলিং মাস্টার বা বদমাস ছেলে। দুর্বলদের অকারণে ডিস্টার্ব করা তার পুরনো অভ্যাস। একদিন তার নজর পড়ে সিয়নের ওপর। সে ভাবে সিয়ন তো একদম সোজা সাপটা শান্ত ছেলে, একে তো খুব সহজে পচানো যাবে। কিন্তু সিয়ন মোটেও এমন কোনো ছেলে নয় যে কারোর সামনে মাথা নোয়াবে। উল্টো সে ইয়নবিং এর চোখের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলে, একটু সাবধানে থাকিস। কথাটা ইয়ংবিনের ইগুতে খুব বাজেভাবে ভিতে। সে আগে ফুসতে ফুসতে সিয়নকে মারতে যাচ্ছিল। ঠিক সেই সময় সেখানে বেসবল টিমের এন্ট্রি হয়। তার সোহ নামের একটা ছেলেকে খুঁজছিল, কারণ বেসবল টিমের ক্যাপ্টেনের গার্লফ্রেন্ড সোহর উপর ক্রাশ খেয়েছে। ক্যাপ্টেন রেগে গিয়ে সোহর বিরুদ্ধে ফ্লার্ট করার অভিযোগ আনে, কিন্তু সোহ একদম চরম সোয়াগ নিয়ে জবাব দেয়, আরে শোন, ও তো নিজে আমার পেছনে পড়ে আছে। কথাটা শোনা মাত্র ক্যাপ্টেন রাগে ফেটে পড়ে, কিন্তু সোহ কথায় নয় অ্যাকশনে জবাব দেয়। সে একাই পুরো বেসবল টিমকে আচ্ছা মতো ধোলাই করে দেয়, ঠিক যেন কোনো তামিল সিনেমার হিরো। ফাইট শেষ হওয়ার পর সোহ নিচে পড়ে থাকা সিয়নের জিনিসপত্র তুলে দিয়ে তার কাছে ক্ষমা চায়। ছেলেটা এত রাফ অ্যান্ড স্টাফ হওয়ার পরও কতটা ভদ্র, বুঝতে পারছো? এরপর আমরা জানতে পারি সিয়নের বাবা একসময় একজন দুর্দান্ত অ্যাথলেট ছিলেন, আর তার মা অত্যন্ত বুদ্ধিমতী। কিন্তু তাদের দুজনের ডিভোর্স হয়ে গেছে। সিয়ন এখন তার বাবার সাথেই থাকে এবং নিজের মাকে গর্বিত করার জন্য সে পাগলের মতো শুধু পড়াশোনাই করে। পরের দিন সে একটু জলদি স্কুলে পৌঁছায় এবং সে দেখে সোহ ক্লাসে ঘুমাচ্ছে। সেই দিন তাদের পিটি ক্লাস ছিল, আর সেই সুযোগে ইয়ংবিন সিয়নের ইউনিফর্মটা সোজা ডাস্টবিনে ফেলে দেয়, যার ফলে সিয়নকে তার ক্লাসের ড্রেস পরেই মাঠে দৌড়াতে হয়। আর এখান থেকে শুরু হয় আসল ঝামেলা। ইয়ংবিন আর তার বন্ধুরা সিয়নের এই অবস্থা দেখে হু হু করে হাসতে থাকে, কিন্তু ঠিক তখনই সোহ আবার সামনে এসে দাঁড়ায়। সে সবাইকে ধমক দিয়ে বলে, তোরা নিজেরও তো কোনো অ্যাথলেট না। সোহর বডি আর অ্যাটিটিউড এতটাই দুর্দান্ত ছিল যে কেউ আর টু শব্দ করার সাহস পায় না। সিয়ন ততক্ষণে কনফার্ম হয়ে যায় যে ইউনিফর্ম চুরির কাজটা এই ছেলেরাই করেছে। সে সোজা তাদের কাছে গিয়ে বলে, এইসব ফালতু কাজ বন্ধ কর। अगर नहीं किया तो क्या करेगा देख लेना। কিন্তু ইয়ংবিনের এক চামচা বন্ধু সিয়নের কলার চেপে ধরে আর তাকে ভয় দেখানোর চেষ্টা করে। সিয়নের সবচেয়ে বড় স্পেশালিটি হলো পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সে কখনই তার চোখ নিচের দিকে নামায় না। ভাগ্যক্রমে ঠিক তখনই একটি টিচার চলে আসেন এবং সে যাত্রায় ব্যাপারটা শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর সিয়ন নিজের রুমে পড়াশোনায় ব্যস্ত। এমন সময় দরজায় নক হয়। দরজা খুলতেই সে দেখে সামনে সুহ দাঁড়িয়ে আছে। সুহ এখন একটা পার্ট টাইম ডেলিভারি বয় হিসেবে কাজ করছে এবং ভুল করে সিয়নের বাড়িতে চলে এসেছে। কিন্তু সে কোনো দ্বিধা ছাড়াই সোজা ঘরের ভেতর ঢুকে যায় এবং এক গ্লাস পানি চায়। मुंह से साली आवाज भी नहीं निकल रही। ऐसे कौन पानी पीता है? थैंक यू भाई, चल अब पढ़ाई कर ले। পরের দিন স্কুলের বিয়মসিয়ক নামের এক নতুন স্টুডেন্ট আসে। সে একজন খুব প্রভাবশালী নেতার ছেলে। প্রথম দিনে ইয়ংবিন আর তার বন্ধুরা বিয়মসিয়কের উপর ইমপ্রেশন জমানোর জন্য তার কাছে পৌঁছায়, কিন্তু তারা গিয়ে বসেছিল সিয়নের সিটে। সিয়ন এসে পরিষ্কার গলায় বলে, আমার সিট খালি কর। ইয়ংবিন তো এই সুযোগটারই অপেক্ষা ছিল সিয়নকে মারার জন্য। नहीं हटता, हट जाओ साले, तुझे तेरी औकात दिखानी पड़ेगी। কিন্তু আবার সো মাঝখানে এসে বাগড়া দেয়। সে হাই তুলে বলে, আরে চুপ কর তোরা, আমাকে একটু ঘুমাতে দে। আর সবাই একদম সুরসুর করে নিজেদের জায়গায় ফিরে যায়। সন্ধ্যাবেলা ইয়ংবিন তার বন্ধুদের নিয়ে ডিস্কোতে পার্টি করছিল। সিয়নের মনোবল ভেঙে দেওয়ার জন্য ইয়ংবিন আর তার গ্যাং এবার এক জঘন্য প্ল্যান করে। তারা ঠিক করে যে শুধু ধমকানো বা বুলিং করা যথেষ্ট নয়, এবার তারা স্ট্রাইক করবে সিয়নের সবচেয়ে বড় শক্তির উপর, তার পড়াশোনার উপর। তাদের নতুন প্ল্যান ছিল সিয়নকে ড্রাগস দিয়ে তার এক্সাম নষ্ট করে দেওয়া, যাতে তার কনফিডেন্স পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। এই জঘন্য কাজের জন্য ইয়ংবিন তার একজন কাজিনের কাছ থেকে কিছু ফ্যান্টানিল ড্রাগস আনায়, আর এই নোংরা মিশনে তার নতুন ছেলে বিয়মসিয়ককে জোর করে ফাঁসিয়ে ফেলে। বিয়মসিয়ককে ব্ল্যাকমেল করে বলে যে যদি তুই আমাদের সাহায্য না করিস তবে আগের স্কুলে তোর সাথে যা হতো এখানেও ঠিক তাই হবে। ভয় কাঁপতে কাঁপতে বিয়মসিয়ক এক্সাম চলাকালীন সিয়নের ঘাড়ে ফ্যান্টালিনের একটা প্যাচ ঘাড়ে ঝাপটে দেয়। ড্রাগসের রিয়াকশনে সিয়নের মাথা ঘুরতে শুরু করে। সে বারবার জ্ঞান ফিরে পাওয়ার চেষ্টা করে, নিজেকে ঝাঁকি দিয়ে সজাগ রাখার ট্রাই করে, কিন্তু ততক্ষণে পরীক্ষার সময় শেষ হয়ে যায়। যখন পেপার শেষ হয় এবং সে তার অ্যান্সার শিট চেক করে, সে দেখে একই ভুল বারবার করেছে, শুধু একটা প্রশ্ন ঠিকমতো হয়েছে।
সে ভেতর থেকে পুরোপুরি কেঁপে ওঠে, রাগে তার শরীর আগুনের মতো জ্বলতে থাকে। সিয়ন, যাকে সবাই শান্ত আর পরাকু বলে জানতো, সে সোজা গিয়ে ইয়ংবিনের ওপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। সে ইয়ংবিনকে এত মারাত্মক আর জঘন্য ধুলায় করে যে তার চামচা বন্ধুরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। ঠিক তখনই সোহো সেখানে চলে আসে এবং সিয়নকে আটকানোর চেষ্টা করে। সে বলে, অনেক হয়েছে ভাই, কিন্তু সিয়নের চোখে তখনও রাগের আগুন দাউ দাউ করে জ্বলছিল। সে বলে, এতে ও কিছুই শেখেনি, এবার তোর পালা। সিয়ন এবার সোহর সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু সো তো ছিল ক্লাসের সবচেয়ে শক্তিশালী ফাইটার। সে খুব সহজে সিয়নকে আটকে ফেলে। এরপর একজন টিচার এসে ফাইটটা থামিয়ে দেয়। এই ভয়ঙ্কর অ্যাকশনের রেজাল্ট হিসেবে ইয়ংবিনের নাক ভেঙে যায়। তার মা স্কুলে সে সোজা ডিমান্ড করে বসে যে সিয়নকে এক্ষুনি স্কুল থেকে বের করে দিতে হবে। কিন্তু সিয়ন একদম ঠান্ডা মাথায় বলে, ম্যাম, আপনার ছেলে স্কুলে ড্রাগস এনেছে, কাকে স্কুল থেকে বের করা উচিত সেটা আপনি ঠিক করুন। এই বলে সে প্রমাণগুলো সবার সামনে ছুড়ে দেয়। এই কথা শুনে ইয়ংবিনের মা একদম চুপ হয়ে যান। তিনি বুঝতে পারেন যে কেস উল্টে যেতে পারে, তাই তিনি আর কোনো অভিযোগ করেন না। পরের দিন ইয়ংবিনের বন্ধুরা বদলা নেওয়ার জন্য স্কুল ছুটির পর সিয়নকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, কিন্তু সিয়ন বলে, অপেক্ষা করার দরকার নাই, চল এখনই মিটিয়ে ফেলি। সবাই মিলে বাথরুমের ভেতরে যায় আর সিয়ন সোজা গিয়ে দরজাটা লক করে দেয়। কিন্তু এবার সিয়নের টার্গেট ফাইট করা ছিল না, এটা ছিল তার এক ভয়ঙ্কর মাইন্ড গেম। সে বাথরুমের ভেতরে এমন একটা সাইকোলজিক্যাল ভয়ের সৃষ্টি করে যে এরপর থেকে কেউ আর তার সামনে দাঁড়ানোর সাহসই পায় না। তার এই ট্র্যাপ 100% কাজে লেগে যায় এবং পুরো স্কুলে তার একটা নতুন ইমেজ তৈরি হয়, একজন শারীরিকভাবে দুর্বল কিন্তু ব্রেন দিয়ে খেলা এক ভয়ঙ্কর হিরো। এদিকে হসপিটালে শুয়ে ইয়ংবিন তার সেই কাজিনকে কল করে। সে এবার সিয়নকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ওই কাজিনকে হার করতে চায়। অন্যদিকে সিওর আর শুয়োর মধ্যে আস্তে আস্তে গভীর বন্ধুত্ব গড়ে উঠতে থাকে। প্রথমে ফাইট, তারপর কথাবার্তা, আর এখন দুজন বেশিরভাগ সময় একসাথে কাটায়। পুরো স্কুলে গুজব ছড়িয়ে যায় যে এই দুজন এখন বেস্ট ফ্রেন্ড। এর মাঝেই বিয়মসিওকো সিয়নের কাছাকাছি আসতে চায়, কিন্তু সিয়ন তাকে মুখের ওপর বলে দেয়, আমার সাথে বন্ধুত্বের অ্যাক্টিং করবি না। স্কুল থেকে বের হওয়ার সময় ইয়ংবিনের কাজিন আগে থেকে কিছু গুন্ডা নিয়ে সিয়নের জন্য অ্যাম্বুশ করার জন্য অপেক্ষা করছিল। তারা সিয়নকে তুলে নিয়ে একটা নির্জন জায়গায় চলে যায় প্যাটার্নের জন্য। বিয়মসিওক দূর থেকে ঘটনাটা দেখে ফেলে এবং সে 1 সেকেন্ডও দেরি না করে সোহুকে খবর দিতে দৌড়ায়। প্রথমে সো যেতে চায় না, সে বলে, আমার এসব ঝামেলায় জড়ানোর কোনো ইচ্ছে নেই। কিন্তু তখন বিয়মসিওক তাকে টাকার অফার দিয়ে বসে। টাকার কথা শুনে সোহো রাজি হয়ে যায় এবং দুজনে মিলে সিয়নকে রেস্কিউ করতে বেরিয়ে পড়ে। এই ফাঁকে সিয়নের ওপর মারাত্মক হামলা শুরু হয়ে গেছে, কিন্তু সে এতই ব্রিলিয়ান্ট যে পরিস্থিতি নিজের দিকে ঘোরানোর জন্য সে সাথে সাথে একটা স্ট্র্যাটেজি বানিয়ে ফেলে। তার প্ল্যান একদম পারফেক্টলি কাজ করে এবং সে একা হাতেই সবাইকে বোকা বানাতে শুরু করে। কিন্তু ইয়ংবিনের কাজিন, যে সত্যি খুব পাওয়ারফুল ছিল, সে আবার উঠে দাঁড়ায় এবং প্রাণঘাতী অ্যাটাক করার জন্য সামনে এগোয়। ইয়ংবিন ততক্ষণে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। তার পরবর্তী টার্গেট ছিল সিয়নের হাত দুটো। হ্যাঁ, সে সিয়নের হাত দুটোকে ভেঙে গুঁড়ো করে দিতে চাইছিল, যাতে সে জীবনে আর কোনোদিন লিখতে বা পড়তে না পারে। ঠিক সেই সময় যেন কোনো ব্লকবাস্টার হিরোর মতো সোহর এন্ট্রি হয়। সে রাগে ফুঁসতে ফুঁসতে গুন্ডাদের বলে, বাস এবার অনেক হয়েছে। কিন্তু ইয়ংবিনের কাজিন থামতেই রাজি ছিল না। বিষয়টা এখন ইগোর লড়াইতে পরিণত হয়েছিল। শুরু হয় এক ক্লাসিক আর ব্রুটাল ফাইট, সুহু ভার্সেস ইয়ংবিনের কাজিন। দুজনেই অত্যন্ত ডেঞ্জারাস ফাইটার, কিন্তু সোহর লেভেলটা ছিল অন্যরকম। অন্যদিকে বাকি গুন্ডারাও সিয়নকে পিটাচ্ছিল, কিন্তু তখন বিয়মসিওকো সেখানে এসে পৌঁছায় এবং সিয়নকে ব্যাকআপ দেয়। ইয়ংবিনের কাজিন যখন দেখে যে সবাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সে হার মেনে নেয় এবং বলে, লড়াই শেষ। সে ইয়ংবিনকে একা ফেলে সেখান থেকে কেটে পড়ে। সিয়ন, যে ভেতর থেকে অত্যন্ত শান্ত, সে বলে, এবার অনেক হয়েছে, বাদ দে এসব, ভুলে যা। এই বিশাল লড়াইয়ের পর তিনজনের, সিয়ন, সুহু আর বিয়মসিওকের মধ্যে একটা অটুট বন্ধুত্বের সৃষ্টি হয়। সুহু আস্তে আস্তে বলে, এবার তোদের ফাইটের জন্য আমি কাজে লেট করেছি, তাই তোদের দুজনকে আমার জবে হেল্প করতে হবে। তিনজন মিলে একটা ছোট্ট স্টোরে কাজ করে এবং কাজ শেষে তারা একসাথে ডিনার করতে বসে। খাওয়ার সময় বিয়মসিওক লজ্জিত হয়ে সিয়নের কাছে ক্ষমা চায় এবং সিয়নও কোনো রাগ না করে তাকে মন থেকে মাফ করে দেয়। এরপর আসে এক হৃদয় গলিয়ে দেওয়ার মুহূর্ত। সোহো নিজের হাতে সিয়নকে খাইয়ে দেয়। সিয়নের এই একাকী জীবনে প্রথমবারের মতো বন্ধুত্বের আসল অর্থটা পুরোপুরি ধরা দেয়। কিন্তু মুভির আসল টুইস্ট তো এখনো বাকি। এই গুন্ডারা যারা সিয়নকে পিটিয়েছিল, তারা আসলে অন্য এক বিশাল মাফিয়া গ্যাংয়ের আন্ডারে কাজ করত। ওই গ্যাংয়ের আসল বস, যাকে সবাই সাইকো বলে ডাকতো, সে ইচ্ছা করে নিজেরই এক লোকের হাত ভেঙে দেয়, যাতে সেই ওসিলায় সিয়ন আর তার বন্ধুদের কাছে 15 লাখ ওন ক্ষতিপূরণ হিসেবে দাবি করতে পারে। এই বিষয়টা শুধু আর মারামারিতে সীমাবদ্ধ রইল না, এটা পরিণত হলো এক ভয়ঙ্কর ব্ল্যাকমেইলের খেলায়।
পরদিন সকালে তিনজন বন্ধু রিল্যাক্স করার জন্য একসাথে দেখা করে, কিন্তু সিয়ন তো পড়াশোনা ছাড়া বাঁচতে পারে না, তাই সে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। তখন সুহো বলে, চল একটা বাজি ধরি, দেখি কে কাটছে ব্যাটার। বাজিতে সুহো হেরে যায় এবং সিয়ন হাসিমুখে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু রাস্তায় তার দেখা হয় সে গুন্ডাটার বোনের সাথে, যে আগে সিয়নকে মেরেছিল। মেয়েটা সিয়নকে থামিয়ে দিয়ে বলে, চল কিছু খেয়ে আসি। এরপর মেয়েটা ফ্লার্ট করে বলে, আমার তো রাফ এন্ড স্টাফ ছেলেদেরই বেশি পছন্দ। সিয়ন এইসবের কিছুই বুঝতে পারে না, তবে হ্যাঁ, তাদের সময়টা বেশ ভালোই কাটে। পরের দিন ইয়ংবিন স্কুলে আসে তার জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যার আগে সে সিয়নকে রিকোয়েস্ট করে, তুই একটু আমার সাথে পার্কিং লট পর্যন্ত চল, আমি সবাইকে ক্লিয়ার করে দিতে চাই যে এই ফ্যান্টানিল ড্রাগটা আমার ছিল না। সিয়ন তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু বেচারা জানতোই না যে এটা একটা মরণ ফাঁদ। পার্কিং এ আগে থেকে ওই মাফিয়া গ্যাং এর সাইকো বস বসেছিল, সে এই পুরো গেমটার প্ল্যান করেছিল। সে সিয়নকে বলে, তোরা ইয়ংবিনকে মেরেছিস, এবার তোদেরকে ক্ষতিপূরণ গুনতে হবে 15 লাখ ওয়ান। সে হুমকি দিয়ে বলে, যদি টাকা না দিস তবে অবস্থা খুব খারাপ হবে, তোদের ঋণ নিতে হবে, আর যখন সে ঋণ শোধ করতে পারবি না তখন সারা জীবন তোদের আমার হয়ে গোলামি করতে হবে। এটাই ছিল এই গ্যাংয়ের আসল ধান্দা, নিরীহ মানুষদের ঋণের জালে ফাঁসিয়ে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করা। পরে কয়েকদিন ধরে গ্যাংয়ের লোকেরা সিয়ন আর তার বন্ধুদের ছায়ার মতো তাড়া করতে থাকে। এই অত্যাচারে সিয়ন পুরোপুরি অতিষ্ঠ হয়ে যায়। সে তার এই নতুন মেয়ে বন্ধুটার সাথে কথা বলে, মেয়েটা তাকে এই পুরো গ্যাংয়ের সিস্টেমের ব্যাপারে জানায়। সে সিয়নকে সাবধান করে দিয়ে বলে, ওই বসের সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের ধ্বংস ডেকে আনা, নিজের ভালোর জন্য টাকাগুলো দিয়ে দে আর ওই সাইকোর থেকে দূরে থাক। এদিকে বিয়মসিওক, যে কিনা এখন বন্ধুদের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত ছিল, সে নিজের বাবার দামি ঘড়িটা চুরি করে বিক্রি করে দেয় এবং 15 লাখ ওনের ব্যবস্থা করে ফেলে। কিন্তু যখন সোহার সিয়ন জানতে পারে যে এই টাকাটা বিয়মসিওক নিজের বাবার ঘড়ি বিক্রি করে জোগাড় করেছে, তখন সো প্রচন্ড রেগে যায়, কারণ বন্ধুদের বাঁচাতে গিয়ে সে আরেকটা নির্দোষ পরিবারের জীবন নষ্ট করতে চায়নি। এবার মুভির মূল অংশে আসা যাক। সিয়নের মাস্টার প্ল্যান এবার তার অন্তিম পর্যায়ে চলে এসেছিল। সে সবাইকে জানায় যে পুরো ব্যাপারটা সামলানোর জন্য সে একটা প্ল্যান তৈরি করে ফেলেছে। এরপর সে আসল সত্যিটা খুলে বলে, গ্যাং লিডার গিলসু শুধু ড্রাগসের ব্যবসায় চালায় না, সে নিরীহ স্কুলের ছাত্রদের ফাঁসিয়ে তাদের দিয়ে ড্রাগস বিক্রি করায়। শুধু তাই নয়, সে তার পার্টনার মিলে ফ্রিতে মানি নামের একটি ভুয়া বেটিং ওয়েবসাইট পরিচালনা করে। শুরুতে ছাত্রদের কিছু টাকা জিতিয়ে গ্যাম্বলিং এর নেশায় ধরিয়ে দেওয়া হয়, কিন্তু পরে গিলসুর পার্টনার পুরো সিস্টেম কন্ট্রোল করে, তাদের সব টাকা হারিয়ে দেয়। এরপর গিলসু সে ছাত্রদের চড়া সুদে লোন দেয়, আর যখন তারা সেই ঋণ শোধ করতে পারে না তখন বাধ্য হয়ে নিজেদের বাবা মায়ের দামি জিনিসপত্র চুরি করে গিলসুর কাছে বন্ধক রাখে। এই পুরো অপরাধ চক্রের সমস্ত কাগজপত্র আর প্রমাণ গিলসু তার বাড়ির লকারে লুকিয়ে রেখেছে। সিয়ন জানায়, যদি কোনোভাবেই সেই লকারে কাগজগুলো পুলিশের হাতে তুলে দেয়া যায় তাহলে গিলসুর পালানোর আর কোনো সুযোগই থাকবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় 15 লাখ ওয়ান দিয়ে ওই ঝামেলা শেষ করার চেষ্টা করবে না, বরং পুলিশের সাহায্য নিয়ে পুরো গ্যাংকে একসাথে ধ্বংস করে দেবে। কারণ তারা জানতো একবার টাকা দিলে ওই অপরাধীরা আর কোনোদিনই তাদের পিছু ছাড়বে না। এরপর শুরু হয় তাদের সবচেয়ে বিপজ্জনক মিশন। প্ল্যান অনুযায়ী প্রথমে সুকে গিলসুর আস্তানায় যেতে হবে। বাইরে থেকে সে এমন অভিনয় করবে যেন গিলসুর ব্যবসার সম্পর্কে সব জানে এবং তার জন্য একটা বিশাল সুযোগ নিয়ে এসেছে। তার পরিকল্পনা মতো পুলিশ এসে পুরো জায়গাটা রেড করবে। সবকিছু ঠিক করে নেওয়ার পর সু একাই গিলসুর সামনে গিয়ে বলে, আমি আপনার গ্যাংয়ের ব্যাপারে সব জানি, আমি আপনার জন্য একটা বিশাল অফার নিয়ে এসেছি, পুরো স্কুলটাকে একটা জুয়ার আড্ডায় পরিণত করার অফার। ওই ক্রিমিনাল বস এই আইডিয়া শুনে এতটাই খুশি হয়ে যায় যে সে সুকে নিজের গ্যাংয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সেই মেয়ে যে সিয়নের বন্ধু ছিল সঠিক লোকেশনটা সিয়নের কাছে পাঠিয়ে দেয় যাতে সে পুলিশকে নিয়ে সেখানে রেড করতে পারে। কিন্তু বিয়মসিয়কের কাছে এই পুরো বিষয়টা অত্যন্ত বিপজ্জনক মনে হচ্ছিল। সে ভয়ে নিজেই টাকাগুলো নিয়ে সোজা গুন্ডাদের কাছে চলে যায় যাতে ঝামেলাটা ওখানে মিটে যায়। কিন্তু আফসোস, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সু যখন গ্যাংদের আড্ডায় পৌঁছায় তখন লিডারের তার কথার উপর সন্দেহ হয়। লিডার এক মুহূর্ত না ভেবে পেছন থেকে সুহুর উপর হামলা করে বসে। সে সুর ফোন চেক করে জানতে পারে যে সিয়ন পুলিশ নিয়ে আসছে। বস সাথে সাথে তার চামচাদের অর্ডার দেয় সব প্রমাণ পুড়িয়ে ফেল আর পালানোর প্রস্তুতি নেয়। ঠিক সেই মুহূর্তে বিয়মসিয়ক টাকা নিয়ে সেখানে হাজির হয়, কিন্তু তখন ওই টাকার আর কোনো দাম ছিল না। তাদের জীবন চরম বিপদে পড়ে যায়। সিয়ন যখন পুলিশ নিয়ে সেখানে পৌঁছায় তারা দেখে পুরো জায়গাটা একদম ফাঁকা। পুলিশ ভাবে এটা ফালতু একটা ড্রামা ছিল, তাই তারা রেগে মেগে ফিরে যেতে শুরু করে। কিন্তু সিয়ন হার মানার পাত্র ছিল না। সে ঘরের ভেতর ঢোকে, কিন্তু সেখানে বিন্দুমাত্র কোনো প্রমাণ অবশিষ্ট ছিল না। কিন্তু তখনই তার ওই মেয়ে বন্ধুটার কল আসে। সবাই এখন আসল বসের কাছে যাচ্ছে।
সে সিওনকে কারেন্ট লোকেশন পাঠিয়ে দেয়, সাথে এও ওয়ার্নিং দেয় যদি পুলিশকে ঠিক সময় আনতে না পারিস তবে আমাদের সবার জীবন শেষ হয়ে যাবে। সিওন আবারও বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় ইয়ংবিনের কাজিন ওই ক্রিমিনাল বসের সামনাসামনি দাঁড়িয়েছিল। সে বসকে বলে, এবার অনেক হয়েছে, এসব বন্ধ করো। কিন্তু বস এক সেকেন্ডও নষ্ট না করে তার উপর অমানসিক লেভেলের মারধর শুরু করে দেয়। তখন ইয়াং মাঝখানে এসে চিৎকার করে বলে থামো, কিন্তু বস ততক্ষণে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। সে তার লোকদেরকে অর্ডার দেয় ইয়ংকে খতম করে দেওয়ার জন্য। সে শুধু এখানেই থামে না, সে গ্যাংয়ের সবচেয়ে ছোট ছেলেকে নির্দেশ দেয় কাজিন এবং ইয়ংকে দুজনকে মেরে ফেলার জন্য, কারণ ছেলেটা নাবালক হওয়ার কারণে তার জেল হবে না। বস নিজেও কাজিনের জান নিতে চাইছিল, কিন্তু তখনই কাজিন উঠে দাঁড়ায় এবং বসকে এক ফাইনাল ফাইটে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। যদি আমি জিতি তবে আমি হব নতুন বস। শুরু হয় এক ব্রুটাল ফাইট। কিন্তু যখন ক্রিমিনাল বস বুঝতে পারে যে সে হেরে যাচ্ছে, সে একটা ধারালো ছুরি বের করে কাজিনকে নির্মমভাবে ছিঁড়ে ফেলে। এই দৃশ্য দেখে ইয়ং এর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে নিজের একটা চাকু নিয়ে ওই গ্যাংস্টারকে হুমকি দেয়, কিন্তু বস ছিল এক দ্রুত শিকারী। সে নিমিষের মধ্যে চাকুটা ছিনিয়ে নেয়। সে যেমনই ইয়ং এর উপর হামলা করতে যাবে, ঠিক তখনই বাইরে থেকে পুলিশের সাইরেন শোনা যায়। সিওন সেখানে এন্ট্রি নেয় একদম ফিল্মি স্টাইলে। সে বলে, পুলিশ চলে এসেছে, এবার তোরা পালা। সে দ্রুত সোহা এবং বিয়মসিওকে মুক্ত করে। যেমনই সবাই সেখান থেকে পালাতে যাবে, তখন জানা যায় যে সিওন তাদের সবাইকে ধোঁকা দিয়েছে। ওটা কোনো আসল পুলিশ ছিল না, শুধু একটা ফেক অ্যালার্ম ছিল গুন্ডাদের ভয় দেখানোর জন্য। এটা বুঝতে পেরে সবাই আবার একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক মারাত্মক ফাইট। কাজিন তার আহত বন্ধুদের বাঁচিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে আসল পুলিশের এন্ট্রি হয়। একটা ওয়ার্নিং শটের মাধ্যমে পুরো এলাকা পরিস্থিতি শান্ত হয়ে যায়। কিন্তু এই সাইকো বস এত সহজে হার মানার লোক ছিল না। সে একটা ছেলেকে ঢাল বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিওন জানতো যদি আজ তারা ওই গ্যাং লিডারকে না আটকায় তবে সে যে কোনো সময় ফিরে এসে আবার প্রতিশোধ নেবে। তাই সে বসের পিছু ধাওয়া করে। যখন সে বসকে ধরে ফেলে তখন তার সাথে লড়াই চেষ্টা করে, কিন্তু গ্যাং লিডার ছিল ভয়ানক শক্তিশালী। ভাগ্যক্রমে ঠিক সেই সময় সোহু সেখানে হাজির হয়। সে বসকে বোঝানোর চেষ্টা করে যে এবার এসব বন্ধ কর এবং নিজে থেকে পুলিশের কাছে সারেন্ডার কর, কিন্তু বস কারো কথাই শোনে না। এরপর শুরু হয় তিনজনের এক দুর্দান্ত ফাইট। সোহু ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল, কিন্তু লিডারের রিফ্লেক্স আর চালাকি ছিল মারাত্মক। সে সুকে প্রায় খতম করে দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই সিওন আবার উঠে দাঁড়ায় এবং দুজনে মিলে ওই সাইকো বসকে মাটিতে মিশিয়ে দেয়। অন্যদিকে কাজিন নিজে থেকে পুলিশের কাছে সারেন্ডার করে যাতে তার বাকি বন্ধুরা বেঁচে ফিরতে পারে। রাত নামতে নামতে পুলিশের কাছে পুরো গ্যাংয়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জমা হয়ে যায় এবং একে একে সব বদমাশদের অ্যারেস্ট করা হয়। সিওন এবং তার বন্ধুরা পুলিশ স্টেশনে গিয়ে তাদের জবানবন্দি দেয়, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল পুলিশ তাদের কোনো গার্জিয়ানকে না ডেকেই তাদের ছেড়ে দেয়। শর্ত একটাই, তারা এই ঘটনার ব্যাপারে আর কাউকে কিচ্ছুই বলবে না। এই সব কিছু সম্ভব হয়েছিল বিয়মসেকের বাবার পাওয়ারের কারণে। তিনি ছিলেন একজন খুব বড় মাপের রাজনৈতিক নেতা। নিজের পলিটিক্যাল ইমেজ বাঁচানোর জন্য তিনি টাকার জোরে সবকিছু ধামাচাপা দিয়ে দেন। এরপর মুভিতে আসে এক নতুন আর ভয়ঙ্কর মোড়। বিয়মসিওক ওই ক্রিমিনালদের সাথে দেখা করতে যায়। বসের সেক্রেটারি তাকে জানায় যে বিয়মসিউকের বাবা তাকে বদলা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু সেক্রেটারি যখন বিয়মসিউককে শেখাতে যায় যে কিভাবে মানুষকে মারতে হয়, বিয়মসিউকের হাত পা কাঁপতে থাকে। সে মাথা ঘুরে রুম থেকে বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে হসপিটালে সিওন আর ওই মেয়েটি সোর সাথে দেখা করতে যায়। সোহ জানায় যে সে এখন অনেকটাই সুস্থ এবং কাল তাকে রিলিজ করে দেওয়া হবে। তখন মেয়েটি মজা করে বলে যে সে সিওনকে ডেট করছে, তাই সোর তাকে এত ঘোরাঘুরি করে দেখা উচিত না। কিন্তু সো হাসতে হাসতে বলে এমন কিছুই না। সিওন যখন তার বাড়িতে ফেরে সে দেখে পুরো বাড়ি ফাঁকা, তাই সে আবার হসপিটালে ফিরে যায় সোহ এবং বাকিদের জন্য খাবার নিয়ে। সো একটু অবাক হয়ে বলে, ভাই তুই আমাকে ভয় পাইয়ে দিচ্ছিস, কি অত ভালো কিভাবে হতে পারে? সিওন শুধু মুচকি আসে। কিন্তু এই সব কিছুর মাঝে বিয়মসিউকের অবস্থা দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। তাকে বাড়িতে নির্মমভাবে পেটানো হচ্ছিল, কারণ আসল সত্যিটা ছিল ওই পলিটিশিয়ান তার আপন বাবা ছিল না। সে নিজের পলিটিক্যাল ক্যারিয়ার আর ইমেজের জন্য বিয়মসিউকে শুধুমাত্র অ্যাডাপ্ট করেছিল এবং এখন তার সাথে পশুর চেয়েও জঘন্য আচরণ করছিল। পরের দিন স্কুলে বিয়মসিউকের পপুলারিটি হঠাৎ করে আকাশ ছুঁয়ে ফেলে, কারণ সবাই জেনে গিয়েছিল যে ওই গ্যাংস্টারদের অ্যারেস্ট করার পেছনে তারই হাত রয়েছে। কিন্তু তার বন্ধুরা যখন তাকে ইয়ং এর ব্যাপারে কথা বলে, তখন বিয়মসিউকের মনে হতে থাকে যে ওই মেয়েটা আস্তে আস্তে তার জায়গাটা দখল করে নিচ্ছে। সে যখন সোর ইনস্টাগ্রাম চেক করে তখন তার ভেতরে চরম জেলাসি কাজ করতে থাকে। খুব শীঘ্রই সে জানতে পারে যে সোর বার্থডে আসছে এবং ইয়ং তার জন্য একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করছে। কিন্তু বিয়মসিউক রেগে গিয়ে বলে দেয় এর কোনো দরকার নেই। দিন যত এগোতে থাকে বিয়মসিউকের মনে হতে থাকে যে ইয়ং তার সব বন্ধুদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। একদিন তারা যখন কারাওকেতে যায়, বিয়মসিউক সবার মনোযোগ পাওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করতে থাকে, কিন্তু রেজাল্ট একদম উল্টো হয়। ঠিক সেই সময় তার দেখা হয় তার পুরনো স্কুলের সেই ক্লাসমেটের সাথে, যারা তাকে আগে জঘন্যভাবে বুলি করত।
ভয় কাঁপতে কাঁপতে বিয়মসিওক সেখান থেকে পালিয়ে যায়। সে যখন তার বন্ধুদের কাছে ফিরে আসে তখন সে রাগে ইয়ং এর উপর ফেটে পড়ে। তার মনে হচ্ছিল যে ইয়ংই হয়তো ইচ্ছে করেই ওই গুন্ডাদের তার ঠিকানা দিয়ে দিয়েছে। সে রাগে তাকে মারতে পর্যন্ত উদ্যত হয়, কিন্তু তার নিজের বন্ধুরাই তখন ইয়ং এর পক্ষ নেয়। এতে তার রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। ঠিক তখনই ওই গুন্ডারা আবারও সেখানে এসে হাজির হয়। এবার তারা বিয়মসিওকে তুলে নিয়ে যেতে চায়, কিন্তু সিওন বুক চিতিয়ে সামনে দাঁড়ায় এবং গর্জে ওঠে বলে, এখান থেকে এক্ষুনি দূর হ, ওকে একা ছেড়ে দে। পরের দিন বিয়মসিওক চরম ফ্রাস্ট্রেশনে জ্বলছিল। তার শুধু কারোর ওপর নিজের রাগটা মেটানোর ছিল, কিন্তু ক্লাসের বাকি ছেলেরা তাকে একটু ভয় পেত না, কারণ ক্লাসের আসল হিরো আর সবচেয়ে শক্তিশালী ছেলেটা ছিল সোহ। তারপরও বিয়মসিওক সবাইকে মারার হুমকি দিতে থাকে। তখন সো এসে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি পুরো উল্টে যায় এবং দুজনের মধ্যে প্রচন্ড তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। পরের 2 দিন বিয়মসিওক স্কুলে আসেনি। এটা দেখে তার বন্ধুদের চিন্তা হতে থাকে। সিওন এবং বাকিরা তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। বিয়মসিওক তো এটা দেখে পুরো অবাক, কিন্তু মনে মনে সে খুব খুশি হয়েছিল যে তার বন্ধুরা অন্তত তাকে দেখতে এসেছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সে এমন অদ্ভুত আচরণ কেন করছে, তখন বিয়মসিওক ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে জানায় যে আগের স্কুলে তাকে কুকুরের মতো বুলি করা হতো, কিন্তু সে কিছুই করতে পারতো না, কারণ তার বাবা তাকে কড়া নির্দেশ দিয়েছিল যে সে যেন কোনোভাবে কোনো তামাশা তৈরি না করে। এই কথা শুনে সো তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি ওই বদমাশদের কল করে তোর কাছে ক্ষমা চাওয়াবো। তারা সবাই যখন আবার কারাওকেতে দেখা করে তখন ওই গুন্ডারা প্রথমে ক্ষমা চাইতে সরাসরি অস্বীকার করে। উল্টো তারা বিয়মসিওকে আবার ভয় দেখাতে শুরু করে, কিন্তু তখনই সো একদম বাঘের মতো তাদের সামনে এসে দাঁড়ায় এবং তাদের বাধ্য করে বিয়মসিওকের কাছে ক্ষমা চাইতে। কিন্তু বিয়মসিওকের শুধু ক্ষমাতেই মন ভরেনি, তার দরকার ছিল রক্তের বদলা। সে নিজের হাতে ওই গুন্ডাদের পেটাতে চেয়েছিল, কিন্তু সিওন এবং বাকিরা তাকে আটকায় এবং বলে যে এসব এখন হাতের বাইরে চলে যাচ্ছে। বিয়মসিওক ততক্ষণে পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। সোহ তাকে টেনে রুমের বাইরে নিয়ে যায়। সেখানে দুজনের মধ্যে চরম তর্ক বিতর্ক হয়। বিয়মসিওক রাগে বলে ওঠে, আমরা কোনোদিনই বন্ধু ছিলাম না। এরপর সে পকেট থেকে টাকা বের করে সোহকে অফার করে যে ওই বদমাসটাকে পেটানোর জন্য। এই জঘন্য কথা শোনা মাত্রই সোর রাগের পারদ একদম চরমে উঠে যায়। সে সরাসরি বিয়মসিওকের উপর হামলা করে বসে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শেষমেশ সিওনকে মাঝখানে আসতে হয়। এরপর বিয়মসিওক একা সেখানে চলে যায়। কিছুক্ষণ পর তার পুরনো স্কুলের সে গুন্ডারা আবার তার পিছু নেয়, কিন্তু এবার ভাগ্য তার সহায় ছিল। রাস্তায় সে তার নতুন স্কুলের কিছু ক্লাসমেটদের পেয়ে যায়। এবার তারা তাকে বুলি করার বদলে তার পাশে এসে দাঁড়ায়। তারা শুধু তার পক্ষই নেয় না, বরং সবাই মিলে ওই গুন্ডাদের আচ্ছা মতো ধোলাই করে উচিত শিক্ষা দেয়। এই জয়ের পর তারা বিয়মসিওকে তাদের নিজেদের গ্রুপে যোগ করে নেয় এবং সেলিব্রেট করার জন্য তাকে একটা ডিস্কোতে নিয়ে যায়। বিয়মসিওক সেখানে সবার জন্য ড্রিঙ্কস কেনে, আর টাকার গরমে সবাই তাকে এক্সট্রা সম্মান দিতে শুরু করে। এরপর ইনস্টাগ্রামে সবাই একে অপরকে ফলো করতে থাকে। বিয়মসিওকের মনে হতে থাকে এরাই হলো তার আসল বন্ধু। পরের দিন সে ফুল নেশায় টলতে টলতে ক্লাসে আসে। সিওন যখন তাকে জিজ্ঞাসা করে তোর কি হয়েছে, বিয়মসিওক তাকে পুরোপুরি ইগনোর করে এবং তার নতুন বন্ধুদের সাথে চলে যায়। পরে সিওন আর সো তাকে আটকায়, কিন্তু বিয়মসিওক সোজা বলে দেয়, তোরা তো আমাকে কোনোদিনই বন্ধু ভাবিসনি, তাই আজ থেকে আমিও তোদের বন্ধু ভাববো না। এরপর সে আরেকটা পার্টিতে চলে যায়। সেখানে তার দেখা হয় সে পূর্ণ শত্রু ইয়ংবিনের সাথে। ইয়ংবিন তাকে বলে যে তারা এখন বন্ধু হতে পারে, কারণ এখন তাদের দুজনে কমন শত্রু একটাই, সোহ আর সিওন। অন্যদিকে সিওন স্কুল থেকে বের হওয়ার সময় তার ভাই তাকে ধরে নিজের কাজে নিয়ে যায়, যাতে তার একসাথে কিছুটা সময় কাটাতে পারে। সিওনের মনে খুব চিন্তা হচ্ছিল যে বিয়মসিওকের এই নতুন বন্ধুরা হয়তো শুধু টাকার জন্যই তাকে ব্যবহার করছে, কিন্তু সোহ বলে আরে না, উল্টো বিয়মসিওকে ওদের ব্যবহার করছে যাতে সে নিজেকে পপুলার মনে করতে পারে। পরের দিন বিয়মসিও ক্লাসে নিজের সিটটাও বদলে ফেলে। সিওন তার ওই নতুন গুন্ডা বন্ধুদের ওয়ার্নিং দিয়ে বলে, যদি তোরা ওর কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করিস তবে ফল একদমই ভালো হবে না। কিন্তু সোহ তাকে বোঝায় যে নিজে থেকে কোনো সাহায্য চায় না, তুই জোর করে তাকে সাহায্য করতে পারবি। দুপুরে ওই নতুন বদমাশগুলো ক্যান্টিনের লাইনে মাঝখানে জোর করে ঢোকার চেষ্টা করে, কিন্তু সোহ তাদের কড়া ধমক দিয়ে লাইনের পেছনে দাঁড়াতে বলে। সবাই সোর ভয়ে সুরসুর করে পেছনে চলে যায়, শুধু বিয়মসিওক ছাড়া। তার মনে হচ্ছিল যে সে সবার উপরে। সোর কাছে তখন আর কোনো উপায় ছিল না। সে কষে বিয়মসিওকের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এই চড় খাওয়ার পর বিয়মসিওকের মাথায় শুধু একটাই জিনিস ঘোরে, বদলা। কিন্তু বিষয়টা হলো সে ভেতর থেকে এখনো সে আগের মতোই ভীতু আর দুর্বল ছিল। সে খুব ভালো করে জানতো যে ফেস টু ফেস ফাইট করে সে কোনোদিনই সোকে হারাতে পারবে না। তাই বিয়মসিওক আর তার বন্ধুরা মিলে এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান তৈরি করে। তারা ইয়ংবিনে সে কাজিনকে হার করে, যে খুব শীঘ্রই একজন প্রফেশনাল ফাইটার হতে যাচ্ছিল। সোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাকে পুরো 1 মিলিয়ন ওয়ানের অফার দেওয়া হয়। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম ছিল সোহ এর আগে ওই ফাইটারকেও ধোলাই দিয়েছিল।
তাই তাকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য বিয়ম সিওক আর তার চামচারা মিলে সোহর বাইকের ব্রেক কেটে দেয়, যাতে সে দুর্ঘটনার শিকার হয়ে বাজেভাবে আহত হয় এবং ফাইটে ঠিকমতো লড়তে না পারে। সোহো ভেতর থেকে ঠিকই বুঝে গিয়েছিল যে এর পেছনে কার হাত রয়েছে, কিন্তু সে সিয়নকে কোনো এক্সট্রা টেনশন দিতে চায়নি। তাই সে এমন ভান করে যেন সে কিছুই জানে না। দেখতে দেখতে চলে আসে সোর বার্থডে, আর এটাই ছিল সেই অভিশপ্ত দিন যেদিন বিয়ম সিওক আর তার গ্যাং সোকে পিটিয়ে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল। বিয়ম সিওক সোকে কল করে, কিন্তু সো তো তাকে আগেই ব্লক করে রেখেছিল। তাই সে এবার ইয়ংকে কল করে এক বিশাল নাটকের ফাঁদ পাতে। সে বলে যে সে এবার সবার সাথে মিলেমিশে থাকতে চায় এবং সোকে একটা বার্থডে গিফট দিতে চায়, কিন্তু এর জন্য তার ইয়ং এর সাহায্য লাগবে। ইয়ং তো এমনিতেই চাইতো সবাই আগের মতো বন্ধু হয়ে যাক, সেই ব্যাচেরই এই নোংরা ফাঁদে একদমই পা দিয়ে ফেলে। কিন্তু আসলে এটা ছিল এক বিশাল আর জঘন্য ষড়যন্ত্র। এরপর সুকে একটা ফেক লোকেশন মেসেজ পাঠানো হয়, কিন্তু ভাগ্যক্রমে মেসেজটা সবার আগে সিয়নের চোখে পড়ে যায়। সে এক মুহূর্ত না ভেবে মেসেজটা ডিলিট করে দেয় এবং সোকে বলে, তুই শান্তিতে খাবার খা, আমি একটু কাজ মিটিয়ে আসছি। সিয়ন যখন এই লোকেশনে পৌঁছায়, সে পুরো এরিয়াটাকে নিখুঁতভাবে অ্যানালাইসিস করে এবং একটা মাস্টার স্ট্র্যাটেজি তৈরি করে ফেলে, যাতে সময় এলে সে সেখান থেকে নিরাপদে পালাতে পারে। এরপর সে সোজা ওই গুন্ডাদের সামনে গিয়ে হাজির হয়, যারা আসলে সিয়নের বদলে সোর জন্য অপেক্ষা করছিল। সিয়নকে দেখে বিয়ম সিওক একটু ঘাবড়ে যায় এবং তাকে ফিরে যেতে বলে, কিন্তু ইয়ংবিন এবার কোনো অবস্থাতেই সিয়নকে ছাড়তে রাজি ছিল না। সিয়ন সাথে সাথে দৌড়াতে শুরু করে এবং তার তৈরি করা জিনিয়াস স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে অনেকগুলো গুন্ডাদের সহজে পরাস্ত করে দেয়। কিন্তু দিন শেষে গুন্ডাদের সংখ্যা ছিল অনেক বেশি। তারপরে সিয়ন নিজের ব্রেন আর স্কিল দিয়ে অনেকেরই হাড়গোড় ভেঙে দেয়। কিন্তু ঠিক তখনই এন্ট্রি হয় সেই প্রফেশনাল ফাইটারের। তাকে দেখা মাত্রই সব গুন্ডারা তার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। লোকটা আসলে ছিল সাংঘাতিক পাওয়ারফুল। সে কোনো রকম এনার্জি ছাড়াই সিয়নকে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। ইয়ংবিন যখন সিয়নকে মারার জন্য সামনে এগোয়, তখন বিয়ম সিওক তাকে আটকে বলে এর সাথে এই ম্যাটারের কোনো লেনাদেনা নেই। কিন্তু তার ওই নতুন গুন্ডা বন্ধু তাকে কড়া ভাষায় বলে দেয় তোকে এখন যে কোনো একটা সাইড বেছে নিতে হবে। আর বিয়ম সিওক সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং নিজের চোখের সামনে সিয়নকে নির্মমভাবে মার খেতে দেখে। এই ভয়ঙ্কর মারধরের মাঝে ইয়ং পুলিশকে কল করে দিয়েছিল। পুলিশের সাইরেন শুনে সব গুন্ডারা সেখান থেকে ল্যাচ গুটিয়ে পালায়। সিয়নের যখন জ্ঞান ফেরে, সে দেখতে পায় সে মারাত্মকভাবে জখম হয়েছে। ইয়ং তখন পুলিশকে পুরো সত্যি ঘটনাটা জানাচ্ছিল, কিন্তু সিয়ন তাকে থামিয়ে দেয় এবং পুলিশকে কিছু বলতে বারণ করে। এরপর সে নিজে বিয়ম সিওকে কল করে বলে আমি তোকে পুলিশের হাতে তুলে দেব না, কিন্তু এইসব নোংরামি এখানেই শেষ করা উচিত। পরের দিন সিয়নের বাবা তার শরীরে আঘাত দেখে জিজ্ঞাসা করে তোর এই অবস্থা কিভাবে হলো। সিয়ন মিথ্যা বলে দেয় যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। তার বাবা খুব চিন্তিত হয়ে পড়েন এবং বলেন যে তিনি তাকে অন্য একটা স্কুলে ট্রান্সফার করে দেবেন। অন্যদিকে সুর মনে চরম টেনশন শুরু হয়ে যায়, কারণ স্কুলের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছেলে সিয়ন টানা 2 দিন ধরে স্কুলে আসেনি। সে সোজা সিয়নের বাড়িতে পৌঁছায়, কিন্তু কেউ দরজা খোলে না। এতে তার চিন্তা আরো বহুগুণ বেড়ে যায়। পরের দিন সোহো সোজা স্কুলে গিয়ে বিয়ম সিওকের বন্ধুদের কলার চেপে ধরে, তোদেরকে আমার বাইক মেরামতের পুরো টাকাই দিতে হবে। ভয় কাঁপতে কাঁপতে তারা রাজি হয়ে যায়। তারপর সোহো তাদের সবাইকে একা পেয়ে এমন জঘন্য লেভেলের ধোলাই দেয় যে তারা মারের চোটে সব সত্যি উগরে দেয়। যখন সে সব ঘটনা জানতে পারে, সে সরাসরি ইয়ং এর কাছে গিয়ে জিজ্ঞাসা করে সিয়ন এখন কোন হসপিটাল আছে। ইয়ং জানায় যে সিয়নকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে, কিন্তু সে সোকে ওয়ার্নিং দিয়ে বলে কোনো বোকামি করিস না। সিয়ন এইসব অত্যাচার মুখ বুজে সহ্য করেছে শুধু একটাই কারণে, যাতে আর কোনো ফাইট না হয়। এরপর সোহো তার বন্ধু সিয়নের বাড়িতে যায়। সিয়ন এমনভাবে কথা বলছিল যেন কিছুই হয়নি, কিন্তু সোহো আসলে তার বন্ধুর কাছ থেকে বিদায় নিতে এসেছিল, কারণ সে মনে মনে ঠিক করে ফেলেছিল যে আজ রাতে সে গুন্ডাদের সাথে শেষ লড়াইটা লড়বে। অন্যদিকে বিয়ম সিওক তার বন্ধুদের সাথে কথা বলে এবং জানায় যে সে এবার তাদের সেটাই দেবে যা তারা এতকাল ধরে চেয়ে এসেছে। সে সাথে সাথে তার প্রফেশনাল ফাইটারকে কল করে অর্ডার দেয়, সময় এসে গেছে, আজ শোকে চিরতরে খতম করতে হবে। ঠিক সেই সময় ইয়ং সিয়নকে কল করে জানায় যে সো সব সত্যি জেনে গেছে। সে খুব টেনশনে ছিল, কারণ সোহো আজ কাজেই যায়নি আর সে ফোনও তুলছে না। এই কথা শোনা মাত্রই সিয়ন তার সমস্ত পড়াশোনা ফেলে দিয়ে পাগলের মতো তার বেস্ট ফ্রেন্ডকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ক্লাইম্যাক্সের শুরু। সোহো আর বিয়ম সিওক একে অপরের সামনাসামনি দাঁড়িয়ে। সোহো তার কাছে ক্ষমা চেয়ে বলে আমি কখনই চাইনি আমার কথা তুই কষ্ট পাস। সে বিয়ম সিওকে সিয়নের কাছেও ক্ষমা চাইতে বলে, কিন্তু বিয়ম সিওকের মুখ থেকে সেই একই ডায়লগ বের হয় যা একসময় তাকে বুলি করা ছেলেগুলো বলতো, আমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই,
তার মানে যে জিনিসটা বিয়মসিওকে একসময় বেশি যন্ত্রণা দিয়েছিল, আজ সে নিজেই সে একই জঘন্য জিনিসে পরিণত হয়েছে। এই কথা শোনা মাত্রই সোহো রাগে আগ্নেয়গিরে ফেটে পড়ে। সে সোজা বিয়মসিওকের মুখে একটা প্রচন্ড শক্তিশালী পাঞ্চ মারে। ঠিক তখনই বিয়মসিওকের সেই হায়ার করা প্রো ফাইটার মাঝখানে এসে দাঁড়ায় এবং বলে, তোর ফাইট এখন আমার সাথে। দুজনে রিংয়ে নামে এবং শুরু হয় এক মৃত্যু খেলা। দুজনেই ছিল দুর্দান্ত ফাইটার, কিন্তু বিয়মসিওকের লোকটা ছিল প্রায় প্রফেশনাল লেভেলের, আর সোহো আগে থেকে মারাত্মকভাবে জখম ছিল। তারপর সোহো তার জীবনের শেষ বিন্দু দিয়ে লড়াই করে এবং তাকে মাটিতে ফেলেও দেয়। কিন্তু যেমনই সে তার ফিনিশিং মুভ দিতে যাবে, পেছন থেকে এক গুন্ডা এসে তাকে সজোরে লাথি মারে। এই আচমকা হামলা সো বাজেভাবে আহত হয়ে পড়ে। আর ঠিক তখনই বিয়মসিওক নিজে রিংয়ের ভেতর উঠে আসে এবং সোর মাথার ওপর পশুর মতো নিষ্ঠুরভাবে আঘাত করতে থাকে। এরপর বাকি গুন্ডারাও রিংয়ে ওঠে এবং সবাই মিলে সোকে এমনভাবে পেটাতে শুরু করে যেন আজ তাকে মেরেই ফেলবে। ঠিক সেই সময় বিয়মসিওকের বাবার সেক্রেটারি এসে সবাইকে থামায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সোর শ্বাস প্রশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে বিয়মসিওকের কলিজা কেঁপে ওঠে। সে সেখানে একটা ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে। সে সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকতে চায়, কিন্তু তার বাবার সেক্রেটারি তাকে জোর করে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। কিন্তু কোনো সাক্ষী বাঁচিয়ে রাখা যাবে না, তাই তারা আবার ফিরে আসে। সেক্রেটারি ওই গুন্ডাদের অর্ডার দেয়, এখন থেকে এই পুরো ঘটনার দায়ভার তোমাদেরই নিতে হবে। সেই রাতে বিয়মসিওকের পলিটিশিয়ান বাবা তাকে কড়া নির্দেশ দিয়ে বলেন, এখন তুই দেশ ছাড়ার প্রস্তুতি নে, আর ততক্ষণ পর্যন্ত ঘরের বাইরে এক পাও রাখবি না। পরদিন সকালে সিয়ন খুব জলদি স্কুলে পৌঁছায়, কিন্তু তার কাছে চারপাশটা খুব অদ্ভুত লাগছিল। সো ক্লাসে ছিল না, সেদিন তাদের ফাইনাল এক্সামও ছিল। কিন্তু সোর চিন্তায় ইয়ন তার পুরো পেপারটা ব্ল্যাঙ্ক দিয়ে দেয়। এরপরে সে সেই ভয়ঙ্কর সত্যিটা জানতে পারে, সোহো এখন কোমায় চলে গেছে। মৃত্যুকে আলিঙ্গন করে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিয়মসিওকের বাবার সেক্রেটারি অফার দিয়েছে যে তারা সোর সমস্ত চিকিৎসার খরচ বহন করবে, কিন্তু এর বদলে তারা সোহর দাদিকে জোর করে কিছু পেপার সাইন করিয়ে নেয়, যাতে তারা আইনের হাত থেকে চিরতরে বেঁচে যায়। নিজের বেস্ট ফ্রেন্ডকে এ অবস্থায় দেখে সিয়ন নিজেকেই সবচেয়ে বড় অপরাধী ভাবতে শুরু করে। সারাদিন সে সোহর বেডের পাশে চুপচাপ বসে থাকে। ইয়ং তাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন বাড়ি যাক, তোর তো এখন এক্সাম বাকি আছে। কিন্তু সিয়নের কাছে এখন পড়াশোনা, কেরিয়ার সবকিছুর অর্থ শেষ হয়ে গিয়েছিল। তার মাথায় এখন শুধু একটাই জিনিস ঘুরপাক খাচ্ছিল, ব্লাড ফর ব্লাড, রিভেঞ্জ। পরের দিন সে সোজা ইয়ংবেনের স্কুলে গিয়ে হাজির হয় এবং তার উপর একটা মারাত্মক হামলা করে বসে। সে ইয়ংবেনের গলা চেপে ধরে গর্জে ওঠে, বলে, বল ওই ফাইটারটা কোথায় যে সোকে মেরেছে? ইয়ংবিন তো এমনিতেই ভিতর ডিম ছিল, সে ভয় সব সত্যি উগড়ে দেয়। এমনকি সে ওই ভিডিওটাও সিয়নকে দেখায় যেখানে সোকে কুকুরের মতো প্যাটানো হচ্ছিল। ঠিক ওই সময় ইয়ং বিয়মসিওকের বাড়িতে পৌঁছায় এবং তাকে চিৎকার করে বলে, তুই একটা আস্ত বিতর কাপুরুষ। কিন্তু বিয়মসিওক উল্টো তাকেই দোষ দিয়ে বলে, তুই যদি আমাদের মাঝখানে না আসতি তবে আজ এসব কিছুই হতো না। এর পরের সিনে সিয়ন সোজা সে জিমে গিয়ে পৌঁছায়, যেখানে ওই প্রফেশনাল ফাইটারটা ট্রেনিং নিত। সে পেছন থেকে চুপিসারে তার উপর অ্যাটাক করতে যায়, কিন্তু ফাইটারের রিফ্লেক্স ছিল মারাত্মক লেভেলের। সে খুব সহজে সিয়নের আক্রমণ আটকে দেয় এবং একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, তুই আমার সামনে অনেক দুর্বল, বাড়ি যা, স্কুল শুরু হওয়ার আগে এখনই পৌঁছে যাবে। কিন্তু সিয়ন আজ অন্য কিছু ভেবেই মাঠে নেমেছিল। তাকে তার ভাইয়ের রক্তের বদলা নিতেই হতো। সে ফাইটিং স্টাইলটা ব্যবহার করে যেটা তার অ্যাথলিট বাবা তাকে শিখিয়েছিল। ফাইট শুরু হয়। প্রথম দিকে ফাইটারটা সিয়নের ওপর চরমভাবে ভারী পড়েছিল, কিন্তু সিয়নের সবচেয়ে বড় সুপার পাওয়ারটা হলো তার তীক্ষ্ণ ব্রেন। সে বারবার মার খেয়েও নতুন কোনো না কোনো স্ট্র্যাটেজি বের করে নিচ্ছিল। অবশেষে সে তার ব্রেন আর স্কিল দিয়ে ওই বিশাল প্রফেশনাল ফাইটারটাকে মাটিতে আছড়ে ফেলে। এবার ফাইটারটা তার কাছে প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু সিয়নের আজ কোনো দয়ামায়া ছিল না, তার শুধু রক্ত চাই। সে অত্যন্ত নির্মমভাবে ওই ফাইটারটার গোড়ালি ভেঙে টুকরো টুকরো করে দেয়। সে শুধু তার হাড়ই ভাঙেনি, বরং তার পুরো প্রফেশনাল বক্সিং ক্যারিয়ারটাই চিরজীবনের মতো ওখানেই কবর দিয়ে দেয়। এদিকে স্কুলে বিয়মসিওকের পলিটিশিয়ান বাবা নিজে এসে হাজির হয়েছেন, এটা চেক করতে যে কেউ তার ছেলের ব্যাপারে মুখ খুলেছে কিনা। স্কুলের টিচারও তো টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল, তারা সবাই তার ইশারায় নাচছিল। আর তখনই ঘটে মুভির সবচেয়ে আইকনিক সিন। এক্সাম চলা ঠিক মাঝখানে সিয়ন সোজা ক্লাসরুমের দরজায় লাথি মেরে ভেতরে ঢুকে পড়ে। তার এক হাতে একটা বিশাল ফায়ার এক্সটিংগুইশার ছিল আর তার চোখে জ্বলছিল প্রতিশোধের দাউ দাউ আগুন। সে এক মুহূর্ত না ভেবে ক্লাসের ভেতরে থাকা ওইসব গুন্ডাদের ওপর পশুর মতো হামলা করে তাদের ধোঁয়া দিতে শুরু করে। সবাইকে মাটিতে শুয়ে দেওয়ার পর সে সোজা গিয়ে দাঁড়ায় বিয়মসিওকের সামনে। সে গম্ভীর কণ্ঠে বলে, এই সব কিছুর জন্য একমাত্র তুই দায়ী। বিয়মসিওক মাথা নিচু করে মেনে নেয়, হ্যাঁ আমারই সব ভুল, তুই আমাকে মেরে ফেল। কিন্তু সিয়ন তাকে মারে না, কারণ সে খুব ভালো করে জানতো
সারা জীবন বিবেকের ধ্বংসনে তিলে তিলে পোড়ার চেয়ে বড় শাস্তি আর হতেই পারে না। ঠিক তখনই টিচাররা যখন তাকে আটকাতে ছুটে আসে, সিয়ন নিজের খালি হাত দিয়ে সজরে ক্লাসের জানালা কাঁচ ভেঙে চুরমার করে দেয় এবং সিংহের মতো গর্জে ওঠে বলে, আমার রাস্তা থেকে সরে দাঁড়া। এই ঘটনার পর সিয়ন ভেতর থেকে পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। সে সোজা সুর ব্যাডের পাশে ফিরে যায় এবং চরম ক্লান্তিতে সেখানেই ঘুমিয়ে পড়ে। স্বপ্নের ভেতর সে দেখতে পায় যে সু হাসতে হাসতে তাকে বলছে, তুই তো আসলেই পাগল হয়ে গেছিস। সিয়ন ঢুকরে কাটতে কাটতে সোর কাছে ক্ষমা চায়, কিন্তু সোহা একটা মিষ্টি হাসি দিয়ে বলে, এতে তোর কোনো দোষ নেই। কিছুদিন পর বিয়ামসেকে চিরতরে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, কারণ তার পলিটিশিয়ান বাবা এখন আর তাকে নিজের কাছে রাখতে চাচ্ছিল না। ইয়ং এর মনেও চরম অনুশোচনা কাজ করছিল, তাই সেও সবার জীবন থেকে পুরোপুরি গায়েব হয়ে যায়। বিয়মসিয়কের প্রভাবশালী বাবা আপ্রাণ চেষ্টা করেছিল সমস্ত দোষ সিয়নের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জুভেনাইল জেলে পাঠিয়ে দেওয়া, কিন্তু সিয়ন কাঁচা খেলোয়াড় ছিল না। তার কাছেও ওই রাতের পুরো সিসিটিভি ফুটেজ প্রমাণ হিসেবে ছিল, যেখানে সবকিছু রেকর্ড করা ছিল। বাধ্য হয়ে ওই পলিটিশিয়ান বাপকে পিছু হটতে হয়। শেষমেশ সিয়নকে নতুন একটা স্কুলে ট্রান্সফার করা হয়, নতুন শহর, নতুন এক শুরু। কিন্তু সে যে স্কুলে অ্যাডমিশন নিয়েছে, জনটন প্রো স্কুল, সেটা কোনো স্কুল ছিল না, বরং সেটা ছিল একটা আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাব। প্রথম দিনে ওই স্কুলের পরিবেশ একটা ভারতের গন্ধে ভেসে আসছিল, কিন্তু সিয়ন তো আর পিছু হটার ছেলে নয়। প্রথম দিনে ক্লাসের একটা মাস্তান স্টুডেন্ট তার সাথে পাঙ্গা নিতে আসে, আর সিয়ন তো এর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। সে তার দিকে ডেডলি একটা লুক দিয়ে বলে, কিরে তুই ফাইট চাস তো আয়। আর ঠিক এই শিহরণ জাগানোর ডায়লগটির মাধ্যমে এই মাস্টারপিস সিরিজের সিজন 1 এখানেই সমাপ্ত হয়ে যায়। কিন্তু মনে রেখো, এটাই তো শুধু প্রথম সিজন ছিল, সিজন 2 এর ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই ছিল আজকের এক্সপ্লেনেশন। আর এই ভিডিওটা যদি তোমাদের গায়ে একটু কাটা দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবে না। আর সিজন 2 দেখতে চাইলে এখনই কমেন্ট করে নেক্সট সিজন লিখে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। দেখা হচ্ছে পরে কোনো রোমাঞ্চকর মুভি বা সিরিজের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।